যদি আইনের জায়গাটিকে আরেকটু জানতে চাই, অ্যাটর্নি জেনারেল বলছিলেন বর্তমান সরকারি অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে, যেমন মানে তিনি উদাহরণই দিয়ে বলছিলেন যে আমি সেখান থেকে আসলে জানতে চাই এটি কি আসলে আপনি কি মনে করেন বর্তমান সরকারি তত্ত্বাবধায়ক সরকার নাম হয়ে যেতে পারে? মানে তার যে তত্ত্বাবধায়ক সরকারের তো কিছু নিয়ম আছে যে কারা হতে পারবেন বা কে হতে পারবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সংবিধান অনুযায়ী। দেখেন, টেকনিক্যালি আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশের সংবিধান ডিফ্যাক্টো নাই, এটা সাসপেন্ডেড হয়ে গেছে। এটা শেখ হাসিনার সাথে দিল্লি চলে গেছে। তো যে হুম। সংবিধান বাংলাদেশে নাই, টেকনিক্যালি সেটার সংশোধন নিয়ে খুব বেশি একাডেমিক অথবা গভীরে যাবার চেষ্টা করে আসলে আমরা খুব বেশি ফায়দা পাবো না আর কি। আমাদের পলিটিক্যাল ডিসকোর্সে কোনো লাভ হবে না। আমাদের মাথায় রাখতে হবে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কারেন্ট যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, এই অ্যাডমিনিস্ট্রেশনের কোথায় কোথায় মানে রেলেভেন্ট রিফর্ম দরকার। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে আপনার আগে তত্ত্বাবধায়ক ফর্মে কিন্তু একটা জুডিশিয়াল রোল আছে। এখন সেই জুডিশিয়াল রোলটা কি আমরা আদৌ রাখবো কিনা? কারণ আমাদের কিন্তু অনেক মতামত এসছে যে কেয়ারটেকার প্রফেশন যদি থাকেও জুডিশিয়ারির কোনো রোল যেন না থাকে সেখানে, কারণ এটাকে ভিত্তি করে আমাদের জুডিশিয়ারি হাইলি করাপ্ট হয়ে গেছে এবং বায়াসড পার্টিজান হয়ে গেছে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অফ দ্য টাইম তারা যেটা চেষ্টা করে, মানে ফোর্থ কামিং কেয়ারটেকারের প্রধান কে হবেন বয়স বাড়িয়ে না বাড়িয়ে, পছন্দের লোকদেরকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে প্রধান বিচারপতি বানিয়ে বিভিন্নভাবে এই জায়গাটাকে তারা বিতর্কিত করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমাদের আর্টিকেল 90-তে যে ফরম্যাটে বলে দেওয়া আছে সেটা আমরা রাখবো কিনা, সেটাও ঐক্যমত কমিশনের সাথে রাজনৈতিক অংশীজন যারা আছেন তারা কথা বলে সেটা চূড়ান্ত করবেন। আমার তার কাছে মানে মনে এখনো এটি, হয় জটিল একটা ব্যাপার না। জি, তার মানে এখনো এটি চূড়ান্ত হলো না, এটার চূড়ান্ত করার বিষয়টি বাকি রয়ে গেছে, ঐকমত্য কমিশনে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে। আহ, আপনি বলছিলেন আসলে সংবিধান দিল্লি চলে গেছে, কিন্তু সরকার তো বলছে মানে সরকার তো সংবিধানের অধীনেই শপথ নিচ্ছে, চলছে, ইত্যাদি বিষয় রয়ে যাচ্ছে, কনফিউশনটা রয়ে যাচ্ছে। আমি একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছ থেকেও একটু জানতে চাই, যেটির কথা ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারকে, মানে আপনার কাছে এটি আসলে বিশেষভাবে জানতে চাই যে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য অনেক আন্দোলন করেছে, তত্ত্বাবধায়ক সরকার তাদের আন্দোলন করে আওয়ামী লীগ জামাত তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনলো, তারাই আবার আহ, এটি বাতিল করে দিল, তারপরে যত সব সমস্যা শুরু হলো। কিন্তু এর মধ্যে আপনাদেরও একটা যে দায় যেখানে আসছিল যে বিচারপতিদের বয়স বাড়িয়ে তাদের মানে সাবেক তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যেন করা যায় সেই ব্যবস্থা করা, জ্যেষ্ঠতা লঙ্ঘন করার যে নজির, কে এম হাসানকে প্রধান বিচারপতি করা যেন তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা, সেরকম যাবতীয় পায়তারা রেডি করা বা ব্যবস্থাপনা রেডি করা। তারপরে যে ব্যবস্থাগুলো হলো আর কি, আমি জাস্ট একটু রিকল করছি যে সে তখন কি হয়েছিল। তারপর আবার সেই লগি বৈঠার আন্দোলন আসাদুজ্জামান রিপন। জি, উনি জি, শব্দটা আপনি বলছি। তার একটা শব্দ ব্যবহার করেছেন তো। আমি বাতিল করলাম, আমি উইথড্র করলাম শব্দটা, উইথড্র করলাম, ব্যবস্থাপনার কথা বললাম, আমি উইথড্র করলাম শব্দটা, যে তখন যে ব্যবস্থাপনা হলো আর কি সেই সময়ের জন্য। এবং তারপর প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তিনি সরকারে গেলেন, তখন আবার সেই একতরফা নির্বাচনের দিকে যাওয়ার কারণে তখন উপদেষ্টারা একে একে পদত্যাগ করলেন। সেই যে একটা ব্যবস্থা তৈরি হয়ে গেল, একটা অবস্থার প্রেক্ষিতে আসলো 11 সরকার। এই বিতর্কিত যে আর করবে না রাজনৈতিক দলগুলো, আপনারা যে করবেন না সেই নিশ্চয়তাকে আপনারা দেবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই যে বিচারপতি, আপনি অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, এর মধ্যে বিচারপতিদের বয়স বাড়ানোর কথা বলেছেন, তাই না? এবং বলেছেন যে একটা লক্ষ্য বা মানে উদ্দেশ্যকে কেন্দ্র করে আপনার মানে বিচারপতিদের বয়স বাড়ানোর ব্যাপারটা ছিল। এই ধরনের একটা অভিযোগ আওয়ামী লীগের তরফ থেকেও ছিল, কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগের গোটা 15 বছরে আমরা যে বিচারপতিদের বয়স যে 72 করলাম, গোটা 15 বছর তাদের যে মানে 3টা টার্মের সরকারের সময় তারা কিন্তু বিচারপতিদের বয়স কমায়নি। যদি বিএনপি একদম। যদি এটা ভুলই করে থাকতো এবং এটা যদি কোনো বিশেষ উদ্দেশ্যে যদি করে থাকতো তাহলে তো তাদের এটা বাতিল করার কথা, তারা এটা কিন্তু বাতিল করেনি। আচ্ছা, এখন আসেন বিচারপতিদের বয়স আরো একটা জিনিস বাতিল করে নাই ডক্টর রিপন, যে বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যে প্রধান বিচারপতি বানানোর যে নজির যেটা সৃষ্টি করেছিলেন সেটাও লঙ্ঘন করেনি, বিভিন্ন সময় করেছে। বিচারপতিদের আপনার জ্যেষ্ঠতা লঙ্ঘন, সামরিক বাহিনীতে সেনাপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন, ইট ইজ নাথিং নিউ, এটা 72 সাল থেকে চলছে, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। যদি জ্যেষ্ঠতার কথা যদি বলেন তাহলে প্রেসিডেন্ট জিয়া রহমান উনি মানে তিনি যখন সেনাবাহিনীর প্রধান বা স্বাধীন বাংলাদেশের যখন বাংলাদেশ হলো, তো তাতে কিন্তু তিনি প্রথম বাংলাদেশের মানে আপনার সেনাবাহিনীর প্রধান হতে পারতেন। জ্যেষ্ঠতার লঙ্ঘন তো আপনার হয়েছে সে একেবারে গোড়া 72 সাল থেকেই আপনার কিন্তু সেটা বিচার। বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘন মানে প্রধান বিচারপতি হওয়ার জ্যেষ্ঠতা লঙ্ঘন আমার জানা মতে ওই কে এম হাসানেরটাই প্রধান, আছে কি তার আগে? নট এট অল, এটা পাকিস্তান আমল থেকেই ছিল জ্যেষ্ঠতার লঙ্ঘনে, এটা ব্যাপার এটা কনভেনশনালি হয়ে আসছিল।
এতে কোনো মানে আপনার দ্বিমত বা সন্দেহ নেই। আমি যে কথাটি বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা 72 না, বিচারপতিদের বয়স 75 করা উচিত। কারণ আমাদের বিচার বিভাগে যোগদানের দুটো প্রক্রিয়া থাকে। এখানে ব্যারিস্টার ফুয়াদ আছেন, তিনি জানেন একটা প্র্যাকটিসিং লয়ারদের মধ্য থেকে আপনার বিচার বিভাগে যান, আবার আবার কেউ চাকরি জীবন শেষ করে, অর্থাৎ জেলা জজ হিসেবে চাকরি জীবন শেষ করেও অনেকে বিচার বিভাগে যান। তো সুতরাং একজন বিচারক মানে একজন আইনজীবী যখন তিনি 60 বছর বা 62 বছর বা 65 বছর বয়সে তিনি যখন আপনার বিচার বিভাগে বিচারপতি হিসেবে যোগদান করেন, তিনি যখন বিচার বিভাগে তার প্রজ্ঞা দেখানোর অভিজ্ঞতা সঞ্চয় করে যখন তিনি মানে প্রজ্ঞাটা দেখাবেন অর্থাৎ গুরুত্বপূর্ণ রায় দেওয়ার জায়গায় পৌঁছবেন, তখনই তাকে রিটায়ারমেন্টে যেতে হয়। সুতরাং এটা বলছে যে এই যে আপনার মানে তর্ক বলেন বিতর্ক বলেন, একটা জায়গায় তো আপনাকে একটা স্ট্যান্ডার্ড তো ফিক্স করতে হবে। তো হঠাৎ করে আপনি যেমন দেখবেন, আমার দীর্ঘদিন একটা ধারণা ছিল যখন আপনার একটা কথিত মানে আপনি মানে আওয়ামী লীগ তো নিজেদেরকে নির্বাচিত সরকার বলেই দাবি করতো, এই জাতীয় আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট, সেটা পলিটিক্যাল হোক অথবা পলিটিক্সের পলিটিক্যাল পার্টির ছদ্মাবরণে ভোটের ছদ্মাবরণে যেভাবে থাকুক না কেন, এই ধরনের সরকারের যখন আপনার হয় পতন ঘটে, আপনি যদি বাংলাদেশ ইতিহাসে যদি আপনি দেখেন, তখন দেখবেন যে এক ধরনের আপনার মানে যারা গভর্নমেন্টকে হেড করেন যারা, তাদের যদি আপনি উপদেষ্টা পরিষদের দিকে যদি আপনি তাকান, দেখবেন যে মোটামুটি একটা পরিকল্পনা ছিল। পার্টিকুলার তত্ত্বাবধায়ক সরকার সময় তো অবশ্যই ছিল, কারণ তিনি একটু হোমওয়ার্ক করার টাইম পেতেন, যে তিনি প্রধান উপদেষ্টা হবেন, তার উপদেষ্টা পরিষদ সম্ভাব্য কে দাঁড়াতে পারেন। কিন্তু এবার যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকারটি দেখলাম, প্রবাবলি ডক্টর ইউনূস ছাড়া বাদ বাকি মানে সেইভাবে কেউ আলোচিত ছিলেন না। এবং যদি আপনি উপদেষ্টাদের যদি আপনি আহ মানে উপদেষ্টা পরিষদের গঠনের বা অন্তর্ভুক্তির বিষয়গুলো তো যদি দেখেন, যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছেন, আমার কাছে মনে হয়েছে এটা মানে কোনো ধরনের হোমওয়ার্ক ছিল না, অথবা মানে এ ব্যাপারে খুব গভীরভাবে ভাবা হয়নি।